হ্যালো, আজকে নিউটনীয় মহাকর্ষের সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে অনেকগুলো প্রশ্ন তোমাদের মনে আমি যাতে ধরে প্রশ্নগুলো কেন কিভাবে সেগুলো বলেছি। সে প্রশ্নগুলো তেমন কমেন্ট এক দুটো কমেন্টও পেয়েছি যে তারা জানতে চায় যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তারাও অনেক রকম যুক্তি দেওয়ার চেষ্টা করেছে। আমি চেষ্টা করব আজকে কিছু কিছু কনফিউশন দূর করার। যদি আরও কিছু কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স সবসময় খোলা, কমেন্টে আমাকে বলবে, তাহলে তো আমি বলতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, দেখো ক্লাসটা মন দিয়ে। আগের ক্লাসে আমরা মহাকর্ষ সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে, মহাকর্ষীয় ক্ষেত্র এবং বিভব সম্বন্ধে একদম আমরা শিখে ফেলেছি খুব সুন্দরভাবে। এবার আমরা এগাচ্ছি এবং আজকে যে টপিকটা সেটা হলো অভিকর্ষ। অভিকর্ষ নাথিং, মহাকর্ষই এক ধরনের। জাস্ট মহাকর্ষ মানে হলো যে কোনো এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা নাম দিয়েছিলাম মহাকর্ষ। সেই দুটো বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী হয় তাহলে সেই মহাকর্ষের নাম হয়ে যায় অভিকর্ষ। ঠিক আছে? মানে এক কথায় পৃথিবী অন্যান্য বস্তুগুলোকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে সেটা হলো অভিকর্ষ। যে কোনো একটা বস্তু যে কোনো আরেকটা বস্তুকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তাকে বলা হয় মহাকর্ষ। আর পৃথিবী, তাদের মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে সেই পৃথিবী বাকি অন্যান্য বস্তুগুলোকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে সেটা হলো অভিকর্ষ। জাস্ট নামে পরিবর্তন, আর কিছু নয়। মহাকর্ষ আর অভিকর্ষ সেম থিং। ওকে, তো মনে করো এটা পৃথিবী। ওকে, তো পৃথিবী নিজস্ব ভর আছে এম ধরলাম সাপোজ। এই পৃথিবীর উপর যে কোনো জায়গায় যে অন্য একটা বস্তু ধরলাম সাপোজ ছোট থেকে। মনে করো এই যে দূরত্বে রয়েছে সেটা হলো আর। ওকে, আমাকে এই বস্তুটা থেকে একদম এই কেন্দ্র পর্যন্ত নিতে হবে। এবং পৃথিবীর ব্যাসার্ধ সাপোজ ক্যাপিটাল আর, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে পৃথিবী এই বস্তুটাকে বা এই বস্তু পৃথিবীটাকে যেটাই বলো একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করবে অ্যাকর্ডিং টু মহাকর্ষ সূত্র সেটা হলো F = Gm/r²। খুব সহজ। যেখানে G হলো মহাকর্ষীয় ধ্রুবক, M হলো পৃথিবীর ভর, আর ছোটদের M যে বস্তুটি নিয়েছি তার ভর, আর R হলো বস্তুটি থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ওকে, তাহলে পৃথিবী যখন কোনো একটা বস্তুকে তার কেন্দ্র বরাবর টানছে মানে বল প্রয়োগ করছে, দ্যাটস মিন ওই বস্তুটার মধ্যে অবশ্যই একটি ত্বরণ রয়েছে, কারণ যার উপরে বল প্রয়োগ করা হয় তার উপর একটা ত্বরণ সৃষ্টি হয়। তেমনি পৃথিবী যখন ওই বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানছে দ্যাটস মিন ওই বস্তুটার মধ্যে কিন্তু একটা ত্বরণের সৃষ্টি হয়। অ্যাজ ওয়েল অ্যাজ পৃথিবীরও কিন্তু ওই বস্তুটার দিকে একটা ত্বরণের সৃষ্টি হয়। কেন? কারণ ওই ছোট্ট বস্তুটা ছোট্ট হোক আর যাই হোক, ওইও কিন্তু পৃথিবীকে এই একই বলে টানছে। তার মানে পৃথিবীর দিকে আমি যদি এটা এখান থেকে ছেড়ে ধরে আছি তার ব্যাপার, আমি ছেড়ে দিলে পৃথিবী যেমন একে টানবে নিচের দিকে তেমন কিন্তু এও পৃথিবীকে তার দিকে টানছে। এবং এ যে ত্বরণ নিয়ে পৃথিবীর দিকে যাচ্ছে, পৃথিবী আবার একটা ত্বরণ নিয়ে এর দিকে আসছে। ওকে, দুজনেরই কিন্তু ত্বরণ হয়। পৃথিবীর দিকে খালি যাচ্ছে না, পৃথিবীও কিন্তু এর দিকে আসছে। সেই জন্য সাবধানে কোনো কিছু ফেলবে, পৃথিবী কিন্তু এর দিকে চলে আসবে, চাপ হয়ে যাবে। যাই হোক, তো যখনই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করে, দুটো বস্তু একে অপরকে টানে, দুটো বস্তুর মধ্যে কিন্তু ত্বরণ সৃষ্টি হয়। তো আপাতত লেট আস কনসিডার আমরা ছোট বস্তুটা নিয়ে একটু ভাবি। পৃথিবী নিয়ে একটু পরে ভাবছি, পৃথিবীরও ত্বরণ হয় কিন্তু একটু পরে ভাবছি। তো যদি ছোট বস্তুটার ত্বরণের কথা বলি তাহলে ছোট্ট বস্তুটা যারা পৃথিবীর দিকে যাচ্ছে সে যে ত্বরণ নিয়ে পৃথিবীর দিকে যায় সেই ত্বরণটা কিন্তু সম্বন্ধে আমরা অলরেডি পরিচিত। সেই ত্বরণটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। দেখো, মনে করে দেখো কি বলা হয়, অভিকর্ষজ ত্বরণ জি। এইবার খেয়াল করে দেখো, পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো এম ভরের বস্তুকে যে বল দ্বারা টানে সেই বলটাও কিন্তু যদি অভিকর্ষজ ত্বরণ জি হয় তাহলে নিউটনের সূত্র অনুযায়ী M × G, কারণ আমরা জানি বল = ভর × ত্বরণ। এখানে ত্বরণটা অভিকর্ষজ ত্বরণ। তাহলে নিউটনের যে দ্বিতীয় সূত্র সেই অনুযায়ী দিস ফোর্স = mg, বাট মহাকর্ষের সূত্র অনুযায়ী দিস ফোর্স = Gm/r²। ওকে,
মানে এক্ষেত্রে যদি আমি শুধু এই ভরটার কথা বিচার করছি, সেক্ষেত্রে দ্যাট ইজ mg, বাট এই ভরটা তো এই ফোর্সটা তো সেম, কারণ এই বস্তুটাকে এই পৃথিবী যে বল দ্বারা টানছে সেটা তো মহাকর্ষ বলই অ্যাকচুয়ালি, তাই না? বা অভিকর্ষ বল মহাকর্ষ বল, ব্যাপারটা তো একই। পৃথিবীকে কি বলে টানছে সেটাও তো gm/r², সেটা নিয়ে আমরা এখন ইন্টারেস্টেড না। আমরা এখন এই ছোট বস্তুটা নিয়ে যদি ইন্টারেস্টেড হই, তাহলে এই ছোট বস্তুটাকে পৃথিবী যে বল দ্বারা টানছে দ্যাট ইজ gm/r²। আবার আমি বলছি পৃথিবী ছোট বস্তুটাকে যে বল দ্বারা টানছে সেটা হলো mg। তাহলে আমি এখান থেকে বলতে পারি দ্যাটস mg দিস ইজ ইকুয়াল টু gm/r²। এই দুটো সেম। তাহলে এখান থেকে আমরা যদি m কেটে দিই তাহলে বেরাবে g ইজ ইকুয়াল টু gm/r²। এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ তার মান হলো gm/r²। এবার একটা কথা খেয়াল করে দেখো, এই gm/r² কখন হয় বলতো? মনে করো তো আগের ক্লাস থেকে, এই gm/r² তখনই হয় যখন মানে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করার সময় যখন একটা বস্তু একক হয়, তখন আরেকটা বস্তু নিয়ে আমরা দেখি যে এফটা হয়ে যায় gm/r², এবং সেই এফটা তখন জি হয়ে যায়, এবং তার নাম হয় মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। দ্যাটস মিন মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর পৃথিবীর যে ত্বরণ, পৃথিবীর ক্ষেত্রে দুটোর মান একই বেড়ায়। সেই জন্যই কিন্তু আমরা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যকে ছোট হাতে জি দিয়ে লিখেছিলাম। ওকে, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য মানে কি তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেটাকে জিএফ বা অন্য কিছু দিয়ে লেখা যেত, কিন্তু ওটা ক্যাপিটাল জিএফ বা ই দিয়ে লেখা যেতে পারতো, কারণ ইলেকট্রিক ফিল্ডকে যেমন ক্যাপিটাল ই দিয়ে লেখা হয়, যেমন ভবিষ্যতে শিখবে সেটা। কিন্তু মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যকে ছোট হাতে জি দিয়ে লেখার কারণ এটাই যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু আর একটা পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ তার ভ্যালু একই বেড়ায়। ওকে, তাহলে এই বেড়ে গেল পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। এইবার একটা জিনিস আমরা জানতাম যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ একটা ধ্রুবক রাশি, তাই না? এটা তো শুনেছি আমরা, যার ভ্যালু হয় 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। বাট আজকে থেকে তুমি জেনে গেলে যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ব্যাপারটা কিন্তু একটা ধ্রুবক রাশি নয়, বিকজ দিস ডিপেন্ডস অন দিস r, দ্যাট ইজ g is proportional to 1/r². So it's not ধ্রুবক, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, it depends on r, and r is variable, তাই নয়? দেখো, কারণ পৃথিবীর এটা যদি r হয়, তাহলে এটা যদি r2 পড়ে যায় r বেড়ে যাবে, এটা নিচে আসলে r কমে যাবে, তাহলে r is variable. So g, দ্যাটস মিন অভিকর্ষজ ত্বরণ কনস্ট্যান্ট বা ধ্রুবক নয়, এটা পাল্টায়। ওকে, সেই জন্য তোমরা দেখবে যে অভিকর্ষজ ত্বরণটা পৃথিবীর পৃষ্ঠে কি হয় একটু দেখে নিই, তারপরে বলছি। পৃথিবীর পৃষ্ঠে মানে আমি যদি যে বস্তুটা নিয়ে আলোচনা করছি সেই বস্তুটা যদি এক্স্যাক্টলি এখানে থাকতো, মানে পৃথিবীর উপরে থাকতো, তাহলে সেক্ষেত্রে স্মল আর ক্যাপিটাল আর সেম হতো না? সেম তো, কারণ পৃথিবীর পৃষ্ঠে রয়েছে, সেক্ষেত্রে জি এর ভ্যালুটা হয়ে যেত দিস আর বিকাম ক্যাপিটাল আর স্কোয়ার, সো দিস ইজ বিকাম ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, এবার দেখো, নাও জি ইজ কনস্ট্যান্ট, এম ইজ কনস্ট্যান্ট, আর ইজ কনস্ট্যান্ট, মানে ক্যাপিটাল জি তো ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক, এম ভর, আর ক্যাপিটাল আর পৃথিবীর রাশি তো কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি জি ইজ কনস্ট্যান্ট। তবে জি ধ্রুবক তখনই যখন সে পৃথিবীর পৃষ্ঠে থাকে। পৃথিবী থেকে যদি ওপরে ওঠে বা পৃথিবী থেকে যদি কেন্দ্রের দিকেও যায়, তাহলেও কিন্তু যদি আমি মনে করি মাটি খুঁড়ে বস্তুটাকে এখানে ঢুকিয়ে দিই, তার ক্ষেত্রেও কিন্তু আরটা পরিবর্তন হয়ে গেল। আবার মাটি খুঁড়ে কোনো বস্তুকে যদি ঢুকিয়ে দিই না, সেখানে আর না খালি পৃথিবীর ভরটাও পরিবর্তন হয়। বলছি একটু পরে, কোনো টেনশন নেওয়ার কিছু নেই, সব পড়াবো। তো আমরা কি দেখলাম যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণটা একটা ধ্রুবক রাশি নয়, একমাত্র ধ্রুবক পৃথিবীর পৃষ্ঠের উপর। এবং আমরা যে ক্যালকুলেশন, যে অঙ্কগুলো করি, সেগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে কত 1 মিটার দূরে, 5 মিটার, একটা ছাদ থেকে একটি ঢিল ফেলে দেওয়া হলো, সেই ছাদটার যেটুকু হাইট কিনা, সেই হাইটে জি এর পরিবর্তন নেগলিজেবল, ওটাকে ধরা হয় না। ঠিক আছে, তুমি যদি এই জিনিসটাই পড়তে যে একটা পাথরকে ছুড়ে দেওয়া হলো হিমালয়ের চূড়া থেকে, তখন কিন্তু জি এর ভ্যালুটার সাথে আমরা জি এর ভ্যালুকে কনস্ট্যান্ট ধরতে পারতাম না। ওকে, সেই জন্য আমরা সাধারণত যে অঙ্কগুলো করি তাতে জি কনস্ট্যান্ট ধরি, এবং সেগুলো মোস্ট সব পৃথিবীর পৃষ্ঠের ওপরেই থাকে, খুব একটা উঁচুতে থাকে না। তো যাই হোক, তো দেখলাম আমরা জিটা আর এর সাথে কিন্তু পরিবর্তনশীল। ওকে, এবার এই যে এখানে বেরোলো স্মল জি ইকুয়াল টু gm/r², মানে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের ভ্যালু, সেখানে কিন্তু আমরা এই জি এর সাথে স্মল জি এর সাথে ক্যাপিটাল জি এর একটা সম্পর্ক হিসাবে এটাকে নিতে পারি। ঠিক আছে, ওকে। নেক্সট, এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো স্মল জি এর সাথে পৃথিবীর ঘনত্বের কি সম্পর্ক রয়েছে। ওকে, পৃথিবীর ঘনত্ব,
পৃথিবীর ঘনত্ব যদি আমরা বলি, ঘনত্ব মানে রো দিয়ে লিখি সাধারণত, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন। তো পৃথিবীর ভর কত, ক্যাপিটাল এম, আয়তন কত 4/3 পাই আর কিউব, এটা হলো পৃথিবীর আয়তন। আচ্ছা, এটা এই ঘনত্ব দিয়ে যদি আমি মানে এক্সপ্রেশনটা আনার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্সপ্রেশন আমরা যদি g = gm/r²। সো আমি m কে যদি রো দিয়ে কনভার্ট করে দিই, তাহলে এখান থেকে m = বেরাবে 4/3 পাই আর কিউব রো। সো এই জিনিসটা যদি এখানে পুট করে দিই, তাহলে g = বেরাবে g/r² থেকে গেল ইনটু 4/3 পাই আর কিউব রো। সো এখান থেকে আমরা যদি r² আর একটা আর কেটে দিই, তাহলে বেরালো যা, সেটা হলো 4/3 পাই জি আর রো। দ্যাটস মিন এখান থেকে বলতে পারি, একটু দেখে নাও ভালো করে, রো = 3g/4 পাই আর জি। তাহলে এটা হয়ে গেল পৃথিবীর ঘনত্বের সাথে ছোট হাতের জি এর সম্পর্ক, মানে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক। এই দুটো সম্পর্ক খুব কাজে লাগে, সেই জন্য একটু দেখিয়ে দিলাম, দেখে নেবেন, ঠিক আছে। নেক্সট যেটা নিয়ে আমরা বলছিলাম, যে এবার আমরা কনসেন্ট্রেট করবো এই ব্যাপারটাতে, যে পৃথিবীর ওপর বস্তুটা যে রয়েছে, সেই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে বলে ওর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। আবার কিন্তু ওই বস্তুটাও তো পৃথিবীকে তার দিকে টানছে, তো পৃথিবীতে একটা ত্বরণ সৃষ্টি হওয়ার কথা। কিন্তু আমরা কি যখন একটা বস্তুকে ছেড়ে দিই, বস্তুটা যে পৃথিবীর দিকে ধাপাস করে পড়লো সেটা ফিল করতে পারি, কিন্তু পৃথিবীটাও যে বস্তুটার দিকে এগিয়ে এলো সেটা কি কখনো ফিল করতে পারি? পারি না। কেন পারি না? তার কারণটা দেখো। তার কারণটা দেখার জন্য আমরা এবার বস্তুটার ত্বরণ আর পৃথিবীর ত্বরণ এই দুটো খুঁজবো, কত হয় দেখি আমি। হ্যাঁ, ভ্যালুগুলো দেখি। মনে করো আমি প্রথমে বস্তুটার ত্বরণ বলি। প্রথমত এফ এর ভ্যালু জানার দরকার নেই, কারণ আমরা জানি এফ অফ দা বস্তু আর এফ অফ দা পৃথিবী এই দুটো কিন্তু সেম। পৃথিবীর এফ আর বস্তুর এফ সেম, বিকজ নিউটন দাদা বলে দিয়েছে যে কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানছে, ওই বস্তুটাও পৃথিবীকে সেই বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানছে। কারণ নিউটনের মহাকর্ষ সূত্রই হলো যে কোনো দুটা বস্তু একে অপরের দিকে যে বল দ্বারা টানে সেটাই হলো মহাকর্ষ বল, আর দিস ইজ দা মহাকর্ষ বল। ওকে, সো দুটার মধ্যে এফ বল কাজ করছে, ঠিক আছে। এবার যদি ত্বরণের কথায় বিচার আসি, তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি যে বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এখান থেকে আমি একটা সমীকরণ বলতে পারি ত্বরণ বের করার, যে ত্বরণ ইজ ইকুয়াল টু বল বাই ভর। ওকে, তো চলে আসা যাক বস্তুর ত্বরণে। সো বস্তুর ত্বরণ কত হবে? বস্তুর ত্বরণ হবে বস্তুর উপর ক্রিয়াশীল বল বাই বস্তুর ভর, দ্যাট ইজ ধরুন ছোট হাতের m। এবার চলে আসা যাক পৃথিবীর ত্বরণে। পৃথিবীর ত্বরণ কত হবে? পৃথিবীর ত্বরণ হবে পৃথিবীর উপর ক্রিয়াশীল বল, দ্যাট সেম বল F বাই পৃথিবীর ভর m। এবার যদি এই ত্বরণ দুটো তুলনা করা মানে রেশিও করা, তাহলে বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ, এটা যদি করি তাহলে আমরা ত্বরণ বেরাবে F বাই m ইনটু m বাই F। উল্টে গেল, F কেটে গেল, দ্যাট ইজ m বাই m। তার মানে বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ, বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M বাই স্মল m। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, ক্যাপিটাল M মানে পৃথিবীর ভর। পৃথিবীর ভর জানো কত বিশাল বড় পৃথিবী। পৃথিবীর ভর হলো প্রায় আমার জানা বইয়ে দেওয়া আছে প্রায় 6 × 10⁻24 কেজি, মানে 6 লিখে 24টা শূন্য লাগাও, তারপরে তত কেজি। এত কেজি হলো পৃথিবীর ভর। মানে এত টাকা যদি তোমার কাছে থাকতো কিনা, তাহলে সেই টাকা দিয়ে তোমার মানে 14,000 পুরুষ সারা জীবন কাটিয়ে নিত, এত ওয়েট পৃথিবীর। পৃথিবীর বাবা, যে পৃথিবীর উপর আছে, যে পৃথিবীর উপর আমেরিকা আছে, যে পৃথিবীর উপর মানে অস্ট্রেলিয়া আছে, ইন্ডিয়া আছে, চাইনা আছে, পাকিস্তান আছে, গোটা পৃথিবী, এতগুলো সমুদ্র আছে, এত বড় বড়, যার শেষ নেই। এই এত বড় পৃথিবীর ভর নেই? সেই পৃথিবীর ভরের কাছে তোমার এই ডাস্টারের ভর কি? চুনোপুটি। এটা কোনো ভর হলো? দ্যাটস মিন এই এম আর এম কে যদি ভাগ করো, সেটা
জাস্ট একের থেকে বড় না, মানে একের থেকে বহুগুণ বেশি। মানে এটা যদি কোটি 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 হয় বা এটা 1 বা 2 দিয়ে ভাগ করো, কি যায় আছে? দ্যাটস মিন এই বস্তুর ত্বরণ বা পৃথিবীর ত্বরণ এর ভাগ মানে অ্যান্সারটা মানে গেটার দিয়েও শেষ হবে না, এত বড় একের থেকে। ঠিক আছে, তার মানে এখান থেকে বলতে পারি আমি বস্তুর ত্বরণ যদি ওদিক পাঠিয়ে দিই ইজ গ্রেটার মহা গ্রেটার অফ পৃথিবীর ত্বরণ। তার মানে এখানে কি বুঝতে পারলে যে বস্তুটাকেও পৃথিবী টানছে, পৃথিবীকেও বস্তু টানছে, কিন্তু বস্তুটা যে ত্বরণে পৃথিবীর দিকে যাবে পৃথিবীটার ত্বরণ তার থেকে অনেক কম, বস্তুর ত্বরণটা পৃথিবীর ত্বরণ থেকে অনেক অনেক বেশি। যে পৃথিবীর দিকে মানে বস্তুটার পৃথিবীর দিকে যে স্পিডে যাবে, যে মানে স্পিড পরিবর্তন করে পৃথিবীর এই বস্তুর দিকে আসার সেই সুযোগটাই নেই। সেই জন্য কোন বস্তু মানে কি বলবো যে পৃথিবীর দিকে গেলেও পৃথিবীটা কিন্তু বস্তুর দিকে এগিয়ে আসে না। এবার আসি এই প্রশ্নটাতে যে এই বস্তু দুটো কি একে অপরকে আকর্ষণ করছে? অবভিয়াসলি হ্যাঁ করছে, বাট এই দুটা বস্তুকে পৃথিবী নিজের দিকে এমন করে টেনে রেখেছে যে বলটা এত বেশি যে এই দুটার মধ্যে যে আকর্ষণ বল সেটা কোনো এফেক্টই ফেলতে পারছে না। মানে এই বস্তুটাকে যে ছেড়ে দিই, মানে আমি তখন ধরে আছি, তাহলে আকর্ষণ বলটা কি করে ফিল করবো? মানে যদি আকর্ষণ বল থাকেও তাহলে তো আমি তো আটকে রেখেছি আকর্ষণ বলটাকে। যদি ছেড়ে দিই, ছাড়ার সাথে সাথে এরা তো একে অপরকে টানার চেষ্টা করবে, কিন্তু সেই সুযোগটাই পাবে না, তার আগে পৃথিবী ওদেরকে নিচের দিকে টেনে নেবে, কারণ পৃথিবীর আকর্ষণ বলটা অনেক বেশি। তার ফলে এই বস্তুগুলোর মধ্যে চরমতম ত্বরণ সৃষ্টি হয়, যা পৃথিবীর দিকে শাট করে একদম সাটিয়ে দেয়। ফলে এই বস্তু দুটো একে অপরকে আকর্ষণ করার সুযোগই থাকে না। বুঝতে পারলে? আর যে প্রশ্ন করেছিলে এর আগের ভিডিওতে যে এই দুটো বস্তুর আকর্ষণ সমান বলে তা কিছু মানে তার জন্য হয়তো একে অপরের কাছে আসে না, তা নয়। আকর্ষণ সমান হলো তো কি হলো? এটা আকর্ষণ, এমন তো নয় যে বিকর্ষণ বা একে ঠেলছি এ আরো একে ঠেলছে, দুজনই তো একে অপরের কাছে আসছে, তাই নয়? দ্যাটস মিন এখানে কোনো ব্যালেন্সের ব্যাপার নেই। ওকে, সো পৃথিবী যেহেতু চরমতম আকর্ষণ করে রয়েছে, ওকে, সেই জন্য ওরা নিজে একে অপরকে আকর্ষণ করার সুযোগ পাচ্ছে না। ওকে, সো এই প্রশ্নটা উত্তর তোমরা পেয়ে গেলে। এবার বাকি থাকলো আরেকটা প্রশ্ন, সেটা আবার পরের ক্লাসে পাবে, যে পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে, চাঁদ পৃথিবীকে আকর্ষণ করছে, মানলাম পৃথিবী বস চাঁদের থেকে, তো চাঁদ কেন পৃথিবীতে এসে ধপাস করে পড়ছে না? পৃথিবী চাঁদের উপর না যা, সূর্য তো আরো বস, তো সূর্যের উপর গিয়ে পৃথিবী পড়ছে না কেন? এই প্রশ্নের উত্তরগুলো আবার পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমরা এই ক্লাসে ইন্টারেস্ট অ্যাবাউট অভিকর্ষজ ত্বরণ, ওকে, অভিকর্ষজ ত্বরণ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই জিনিসটা আমরা জেনে গেলাম। আচ্ছা, এবার অভিকর্ষজ ত্বরণটা আমরা যেটা জানতাম কনস্ট্যান্ট রাশি, সেটা একটু আগে প্রমাণ করে ফেললাম যে দ্যাট ইজ নট কনস্ট্যান্ট, ইটস ডিপেন্ডস অন আর। আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবী যে নিজেও ঘুরছে নিজের অক্ষের চারিদিকে, তার উপরে কিন্তু তোমার কি বলে ওটাকে ওই অভিকর্ষজ ত্বরণের একটা ডিপেন্ডেন্স রয়েছে। কেমন রয়েছে আজকের ক্লাসে লাস্টের দিকে বলার চেষ্টা করব। তো এবার আমরা আসা যাক অভিকর্ষজ ত্বরণ নিয়ে। তাহলে অভিকর্ষজ ত্বরণ যেটা জি, সেই জিটা আমরা দেখলাম যে জি এম বাই আর স্কোয়ার, ইটস নর্মাল, এন্ড জি এম বাই আর স্কোয়ার ইটস অনলি দ্য পৃষ্ঠ অফ পৃথিবী, মানে পৃথিবীর পৃষ্ঠের উপর, ইংলিশে কাঁচা। যাই হোক, তো দ্যাট ইজ জি, এটাও জি, এটাও জি, এটা জি হলো, এটা জি থেকে বোঝা যাচ্ছে যে আমাদের অভিকর্ষজ ত্বরণটা পরিবর্তনশীল, আর এই জিটা থেকে বোঝা যাচ্ছে যে এটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কোথায়? একমাত্র পৃথিবী পৃষ্ঠের উপর। আমি খালি ফিজিক্সের ইংলিশ টার্মগুলো জানি, বাকি গ্রামাটিক্যাল ইংলিশ খুব কাঁচা, অসুবিধা হলে কিছু করার নাই, আই এম সরি। নেক্সট, তো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার এন্ড জি ইকুয়াল টু জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো আমরা এবার এটার তো কনস্ট্যান্ট, তো এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নয়, আমাদের ইন্টারেস্টেড হলাম এটা নিয়ে যে এইটা রাশি থেকে বোঝা যাচ্ছে যে জি ইজ নট কনস্ট্যান্ট। তো জি ডিপেন্ড করে কার কার উপর? জি ডিপেন্ড করে এক নাম্বার, পৃথিবী যে গোলাকার নয়, পৃথিবী কি তোমার কমলা লেবুর মতো। কেমন কমলা লেবুর মতো? তোমার মেরু অঞ্চলগুলোতে চাপা, তার জন্য অভিকর্ষজ ত্বরণের কোন রকম সমস্যা হয়? দ্য অ্যান্সার ইজ হ্যাঁ, হয়। কারণ একটা কি পৃথিবীর আকার, পৃথিবীর আকারের জন্য তোমার জি এর একটা সমস্যা হয়, মানে পাল্টাপাল্টি করে। 2 নম্বর হাইট,
আমরা একটু আগে দেখলাম যে আর যত উপরে নিয়ে যাবো আর এর ভ্যালু তত বাড়বে, তাতে কিন্তু জি এর ভ্যালু পাল্টাবে। সো ডিপেন্ডস অন পৃথিবী থেকে মানে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব এর উপর কিন্তু ডিপেন্ড করে, বা উচ্চতা এক কথায় এটা বলবো উচ্চতা। ওকে, নেক্সট ডিপেন্ডস অন তোমার গভীরতা। তোর মাটি খুঁড়ে তলে নিয়ে গেল তো হাইট চেঞ্জ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাসও চেঞ্জ হচ্ছে। কি করে আমি এক্সপ্লেইন করছি, ডোন্ট ওয়ারি। সো দ্যাট ইজ কি বললাম, গভীরতার উপর। আর কার উপর ডিপেন্ড করে, আরেকটা যেটা বললাম সেটা হলো আহ্নিক গতি। আহ্নিক গতির উপর পৃথিবী যে ডিপেন্ড করে, মানে পৃথিবীর ত্বরণ, সেটা আমরা বৃত্তীয় গতিতে একবার শিখেছি। ওখানে দেখেছি যে আহ্নিক গতির জন্য পৃথিবীতে কোনো বস্তুর ওজন হ্রাস হয়, আর ওজনের মধ্যে তো জিটা লুকিয়ে থাকে। এম জি দিয়ে করেছিলাম, এম ভাগালেই সেটা কিন্তু জি হয়ে গেল। আবার দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে শুরু করা যাক 1 নম্বর দিয়ে। পৃথিবীর আকার। আমরা জানি পৃথিবীর আকার কমলা লেবুর মতো। সো মেরু অঞ্চলটা চাপা আর এটা নিরক্ষীয় অঞ্চলটা স্থিত। সো আমরা জানি জি ইজ প্রপোর্শনাল টু 1/r², দ্যাট ইজ আর এর উপর ডিপেন্ড করে। তো মেরু অঞ্চলে যেহেতু আরটা কম, দ্যাটস মিন সেখানে জিটা বেশি, সেখানে হাই মানে খুব তীব্র জি হয়, মানে অভিজ্ঞতা ত্বরণ হয়, মানে আকর্ষণ বলটা খুব তীব্র হয়। অ্যান্ড যেটা নিরক্ষীয় অঞ্চল, সেখানে যেহেতু একটু ফোলা হয়, তো সেখানে আরটা বড় হয়, তো সেখানে কিন্তু আকর্ষণ বলটা একটু কম এবং জি এর ভ্যালুটাও কম। তো 1 নম্বর ডিপেন্ডেন্স বোঝা হয়ে গেল। নেক্সট চলে আসা যাক 2 নম্বর ডিপেন্ডেন্স। 2 নম্বর ডিপেন্ডেন্সটা একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে আমি প্রুফ করে দেখাবো। ঠিক আছে, এটা মিটিয়ে দিলাম। হ্যাঁ, খেয়াল রাখবেন gm/r²। তো এবার দেখো আমরা উচ্চতাটা। 2 নম্বর উচ্চতা মানে হাইট। সো লেট আস কনসিডার, ধরে নিই আমরা যে এটা একটা পৃথিবী যার ব্যাসার্ধ r, এখান থেকে এই হাইটটাতে একটা কোনো বস্তু রয়েছে m ভরে। সো এই যে স্মল r, এই rটা ইকুয়াল টু এইটুকুটা যদি পৃথিবী থেকে হাইট h হয়, সো আমি লিখতে পারি দ্যাট ইজ r প্লাস h। বোঝা গেল? পৃথিবী থেকে যদি আমি কত উচ্চতায় রয়েছে সেটা বলি, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি h হয়, তাহলে কেন্দ্র থেকে হবে r প্লাস h বা স্মল r। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে জি এর ভ্যালুটা আপনাকে জি ড্যাশ দিয়ে লিখবো। কেন জি ড্যাশ দিয়ে লিখবো? কারণ জি বারবার লিখলে কি করে হয়, যদি পাল্টে যায় তাহলে জি তো জি লেখা উচিত না, তাই না? জি হলো একমাত্র ট্রু ফর পৃথিবী পৃষ্ঠ, বাকিটাতে জি ড্যাশ দিয়ে লেখা উচিত। ওকে, আমি জি দিয়ে লিখেছিলাম প্রথমে, কিন্তু জি ড্যাশ দিয়ে লেখা উচিত, কারণ এটা আলাদা জি। সো জি ড্যাশ ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট দ্যাট gm বাই স্মল r স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু gm বাই r প্লাস h তার স্কয়ার। দেখো বুঝতে পারলে কিনা? তাই হবে তো, gm বাই r প্লাস h তার স্কয়ার। ওকে, এবার আমরা অলরেডি জানি g ইজ ইকুয়াল টু কি হয়, g ইজ ইকুয়াল টু হয় gm বাই r স্কয়ার। পৃথিবী পৃষ্ঠ কিন্তু একমাত্র জিটা ট্রু ফর পৃথিবী পৃষ্ঠ, আর এটা হলো তোমার যে কোনো হাইটে। ওকে, এবার তাহলে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো হাইটে জি ড্যাশের ভ্যালু হয় এটা, আর পৃথিবী পৃষ্ঠে হয় এই জি এর ভ্যালু এটা। তো আমরা পৃথিবী পৃষ্ঠটা জানি যে 9.85 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, এটা আমরা বের করছি। তো কম্পেয়ার করবো তাহলে আমি যে পৃথিবী পৃষ্ঠের সাথে এটা কত গুণ বা কত ভাগ এক্সেট্রা। আর কম্পেয়ার করা মানে কি, আমাদের রেশিও করতে হবে। কম্পেয়ার করা মানে রেশিও করা। তো রেশিও যদি করি, তাহলে জি ড্যাশ বাই জি যদি করি, তাহলে আমরা দেখবো এখান থেকে বের হবে gm কেটে যাবে। আমি পরে দেখছি gm বাই r প্লাস h হোল স্কয়ার ইন্টু r স্কয়ার বাই gm। তো gm কেটে যাবে, r স্কয়ার বাই r প্লাস h তার হোল স্কয়ার। ওকে, এটাকে একটু আমি কি করছি মন দিয়ে দেখো, এটাকে আমি কি করে দিলাম r বাই r প্লাস h করে তার হোল স্কয়ার করে দিলাম। ওকে, এবার আমি কি করছি, এই rটাকে একদম বাই করে দিচ্ছি, তাহলে দাঁড়ালো 1 বাই r প্লাস h বাই r তার হোল স্কয়ার। এটা ক্যারাগতিক একটু মানে একটা স্টাইল করছি, যাতে মানে কোনো ক্যালকুলেশন না নিজের মতো করে গেলে হয় না, মানে একটা সঠিক ওয়েতে করতে হয়, মনে রাখতে হয় যে এইভাবে ক্যালকুলেশনটা এগাতে গেলে এক্সপ্রেশনটা ঠিকঠাক এবং সুন্দর আসবে। মেন থিওরিতে এখানে ভাগ করলাম হয়ে গেল, এখান থেকে জিডেস ভেক্টর আমার হয়ে গেল, কিন্তু জিনিসটা এক্সপ্রেশনটা যদি সুন্দর আনতে হয় তাহলে একটু ম্যাথমেটিক্সের হেল্প নিতে হয়, যে এটা এইভাবে করবো না ওইভাবে করবো ইত্যাদি ইত্যাদি। তো
তো ম্যাথমেটিশিয়ান বলছে যে এইভাবে এটা করো, যে 8টাকে এটা ভাগ করে নাও। ওকে, তাহলে কি সুবিধা হচ্ছে? তাহলে সুবিধা হবে এটা 1 বাই করে দিলাম, এটা বাই করে দিলে 1 প্লাস h বাই r বাজবে খালি তার স্কয়ার। ওকে, এবার এটাকে যদি আমরা আর একটু ভাঙি তাহলে দাঁড়াবে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে এটা 1 প্লাস h বাই r টু দি পাওয়ার -2। দেখো এটা 1 বাই r মানে এটা 1 মানে তো 1ই, এখানে এটা যদি বাই করে দিই তাহলে এখানে স্কয়ার এটা স্কয়ার, এই স্কয়ারটাকে যদি উপরে চলে আসে তাহলে ইনভার্স হবে, দ্যাট ইজ 1 প্লাস h বাই r টু দি পাওয়ার -2। এবার একটা দ্বিপদ উপপাদ্য আছে 12 মানে 11 বা 12 এ ম্যাথমেটিক্সে, সেটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে তার অ্যান্সার হবে 1 দিয়ে পাওয়ারটা এখানে ঢুকে যাবে, দ্যাট ইজ -2 h বাই r। তারপরে আরো অনেকগুলো টার্ম হবে, যে টার্মগুলোতে r স্কয়ার আসবে, r কিউব আসবে নিচে। এবার r নিজে এত বড়, তো r স্কয়ার যখন টার্মটা আসবে সে r স্কয়ার দিয়ে কিছু ভাগ করলে সেটা তো আরো ছোট হবে, সো নেগলিজেবল। r কিউব আসবে, r 3 আসবে, 4 আসবে, 5 আসবে, সব ওগুলো নেগলিজেবল, সো নেগলেক্ট করে দেবো। তো বাঁচলো খালি এটা। তো ফাইনালি আমি যেটা পেলাম এই এক্সপ্রেশনটা থেকে, সেটা হলো যে g ড্যাশ বাই g ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই r। দেখো একটু বুঝলে কিনা? খুব সুন্দর একটা সুন্দর এক্সপ্রেশন চলে আসলো, একটু ম্যাথমেটিক্যাল হেল্প দিলাম বলে। তো এটা আসলো, এখান থেকে আমি বলতে পারবো কি, সো g ড্যাশ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই r ইনটু g। এখান থেকে আমি বলে দিলাম যে g ড্যাশ এর ভ্যালুটা এটা হয়। এখান থেকে যদি গুণ করে দিই তাহলে আরো বলতে পারবো যে g ড্যাশ হলো g মাইনাস 2hg বাই r। এখান থেকে আমি কি পেয়ে গেলাম যে g ড্যাশ এর ভ্যালু মেন g এর থেকে 2h, h তো আমি জানি কত উচ্চতা নিয়েছি, g ও আমি জানি পৃথিবীরটা, আর তো পৃথিবীর ব্যাসার্ধ এটাও জানি, তাহলে ইজিলি বলতে পারবো যে আমার এই হাইটে মানে এই সাইডটা যেটা আমি জানি মানে বের করছি, সেই হাইটে জি গ্যাসের ভ্যালু মেন জি থেকে এই অংশটুকুটা কম। আবার এই মাইনাসটা তোমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল যে যদি ওপরে যত ওপরে বস্তুটাকে নিয়ে যাবে তত অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কমবে। কত করে কমবে? 2hg/r। ওকে, তো আশা করি বুঝতে পারলেন। নেক্সট এটা হয়ে গেল। চলো নেক্সট আমরা এবার পড়বো অভিকর্ষজ ত্বরণের মান গভীরতার সাথে কেমন করে পরিবর্তিত হয়। গভীরতা, গভীরতা এটা একটু কঠিন কেন? খুব কঠিন না, ব্যাপারটা একই, একটু কঠিন মনে হতে পারে কারণ এখানে একটু ক্যালকুলেশনটা একটু বেশি। দেখো জিনিসটা তো গভীরতা, তো লেট আস কনসিডার পৃথিবী। এটা একটা পৃথিবী ধরে নিলাম, দিস ইজ আওয়ার পৃথিবী, দিস ইজ ব্যাসার্ধ পৃথিবীর। তো এবার আমি ধরলাম গভীরতা, তো ধরে নিলাম সাপোজ এই জায়গাতে বস্তুটা রয়েছে, দেখো পৃথিবীর তলে রয়েছে, একদম পৃথিবীর গভীরে গিয়ে আমি বস্তুটাকে ধরলাম। তো আমি ধরলাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে ধরছি হাইটটা, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই হাইটটা ধরে নিলাম h, মানে গভীরতাটা, সরি এই গভীরতাতে বস্তুটা রয়েছে। তাহলে এইখান থেকে এই বাকিটুকু যে হাইটটা থাকলো সেটা হলো কত? r মাইনাস h, যেটাকে আমরা স্মল আর হিসাবে নিলাম। যে স্মল আরটা আমরা নিই r স্কয়ার হিসাবে, সেই আরটা হলো এটা, কারণ এই দিস ইজ আওয়ার বস্তু, দিস ইজ পৃথিবীর কেন্দ্র। তাহলে আমি এবার যদি আমি এখানে যদি মানে অভিকর্ষজ ত্বরণটা বের করতে চাই, সেটা হবে তুমি ইজিলি বলে দিতে পারবে g ইজ ইকুয়াল টু gm বাই r মাইনাস h স্কয়ার। ইজি, তাই না? এখানে r প্লাস h স্কয়ার হয়েছিল, এখানে r মাইনাস h স্কয়ার। ইজি নট ইজি। এখানে কিন্তু একটা গন্ডগোল আছে, অত সহজ নয়। গন্ডগোলটা হলো পৃথিবী থেকে আমি বস্তুটাকে যত উপরে নিয়ে যাই না কেন, গোটা পৃথিবীটাই ওকে আকর্ষণ করছে। কিন্তু পৃথিবী থেকে যখন আমি বস্তুটাকে একটা গভীরতায় নিয়ে যাচ্ছি, দেখো এইটুকু অংশের পৃথিবীটা মানে এর ওপরের যে পৃথিবীটা বেঁচে গেল মাটির, মানে আমি তো মাটির তলে চলে গেছি, তো তলে যাওয়ার সময় আমার উপরের যে পৃথিবীর মাটিটা, ওই মাটিটা আমাকে কি করে আকর্ষণ করবে? ওটা তো ওপরে হয়ে গেল আমার মাথার, আর বাকি মাটিটা আমাকে আকর্ষণ করবে। মানে এইখানে বস্তুটা রয়েছে, তাহলে এই অনুযায়ী এই যে ব্যাসার্ধের পৃথিবীটা, এই পৃথিবীটা আমাকে আকর্ষণ করবে, কারণ আমি এই ব্যাসার্ধের পৃথিবীর এখন টপে রয়েছি। জি এর মানে যদি আমি যে জিটা বের করবো, যে আটটা বেরোবে সেই ব্যাসার্ধের আমি বৃত্তের মধ্যে রয়েছি পৃথিবী। তো বাকি এই যে পৃথিবীটা, যেটা আমি গভীরতাতে ঢুকে যাওয়ার পর এই পৃথিবীটার আমার আর কোনো কাজ নেই, তো ওই পৃথিবীটাকে আমাকে আকর্ষণ করবে?
সো আমি এই পৃথিবীটার ভর কেন কনসিডার করব gm/r²? দ্যাটস মিন এখানে কিন্তু এমটাও এম ড্যাশ হয়ে যাবে। এটা কিন্তু পৃথিবীর এম নিয়ে করলে হবে না। যে পৃথিবী যেখানে আমি বস্তুটাকে ঢুকিয়েছি যত গভীরতায়, সেই গভীরতা থেকে যে বাকি পৃথিবীটা রয়েছে সেই বাকি পৃথিবীর এম ড্যাশটা নিয়ে, মানে ওটা আর এম বললাম না কারণ দুটো এম একই কখনো হয় না, পৃথিবীটা যদি এম বলি তাহলে এম ড্যাশ বললাম, সেই এম ড্যাশ বেলা পৃথিবীটা কিন্তু আমাকে আকর্ষণ করবে। সো আমাকে কিন্তু এখানে এম ড্যাশটাও ফাইন্ড করতে হবে। তাহলে এম ড্যাশ ফাইন্ড করার জন্য সব থেকে সহজ উপায় আগে রো ফাইন্ড করো। কেন রো ফাইন্ড করো? কারণ আমরা জানি যে ঘনত্ব বা মিষ্টতা সব জায়গায় সমান হয়, তাই না? তাহলে ঘনত্ব যদি সব জায়গায় সমান হয় তাহলে আমি যে কোনো জায়গার আয়তন দিয়ে ওই ঘনত্ব গুণ করে সেইটুকু জায়গায় ভর পেয়ে যাবো। তাহলে গোটা পৃথিবীর যদি আমি ঘনত্ব বের করি তাহলে সেই ঘনত্ব হবে হলো পৃথিবীর ভর বাই পৃথিবীর আয়তন, তাই তো? তাহলে পৃথিবীর ভর কত? ক্যাপিটাল এম। পৃথিবীর আয়তন কত? 4/3 পাই আর কিউব। এটা হলো তোমার পৃথিবীর ঘনত্ব। এবার এই ঘনত্বটা সব জায়গায় সেম। তাহলে আবার এইটুকু অংশটা যদি আবার ভর বের করি তাহলে আবার ভর ইকুয়াল টু জানি আমি আয়তন ইনটু ঘনত্ব। এবার এই ঘনত্ব আর এই ঘনত্ব সেম, কারণ ঘনত্ব সব জায়গায় মিষ্টি সেম হয়, শুধু আয়তনটা এবার পাল্টে গিয়ে হলো 4/3 পাই আর মাইনাস এইচ কিউব। দেখো বুঝতে পারলে কথাটা? ইনটু ঘনত্ব, দ্যাট ইজ 4/3 পাই আর মাইনাস এইচ কিউব ইনটু এম বাই 4/3 পাই আর কিউব। বুঝতে পারলে? দ্যাট ইজ 4/3 পাই পাই কেটে গেল, দ্যাট ইজ এম আর মাইনাস এইচ কিউব বাই আর কিউব। এটা হলো তোমার এইটুকু অংশটার ভর, দ্যাট ইজ এম ড্যাশ। এবার যদি এটা পুট করে দিই সো আমার দাঁড়াবে জি ড্যাশ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ইনটু এম ইনটু আর মাইনাস এইচ এর স্কোয়ার কিউব ডিভাইডেড বাই আর মাইনাস এইচ স্কোয়ার ইনটু আর কিউব। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে এখান থেকে যদি এটা এটা কেটে যায় তাহলে একটা বাঁচবে। সো দাঁড়ালো জিএম ইনটু আর মাইনাস এইচ বাই আর কিউব। ওকে, তাহলে একদূর বুঝতে পারলে কি? আশা করি বুঝতে পারবে। একটু আস্তে আস্তে দেখো, আমিও আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করছি, খুব সহজ। তাহলে জি ড্যাশটা আমি ফাইনালি পেলাম, আর অলরেডি আমরা জানি জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। সো এখানে যদি এখান থেকে যদি আমি ভেঙে দিই তাহলে জি ড্যাশ ইকুয়াল টু দেখো তো লেখা যায় না, জিএম বাই আর স্কোয়ার ইনটু আর মাইনাস এইচ বাই আর। দেখো আমি আর কিউব কার করে দিলাম, আর স্কোয়ার করে দিলাম, তাহলে আমি এখান থেকে জিটা ঢুকিয়ে দিতে পারবো। তো জি ইনটু আর বাই বাই করে দিলে আর বাই আর মানে 1 মাইনাস এইচ বাই আর, ফট করে বেরিয়ে গেল যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর, দ্যাট ইজ জি মাইনাস জি এইচ বাই আর। দ্যাট ইজ এক্ষেত্রেও পৃথিবীর যত ভেতরের দিকে আমি বস্তুটাকে নিয়ে যাব তত তার অভিকর্ষজ ত্বরণ কমে যাবে। কতটা করে কমবে? এই জি বাই আর। ঠিক আছে, তাহলে এটা হলো গভীরতার সাথেও পরিবর্তন হয়ে গেল খুব সহজে, খুব একটা কঠিন আশা করি নয়। হয়ে গেল। চলো নেক্সট, দ্য লাস্ট, সেটা হলো তোমার কি বলে আহ্নিক গতির জন্য কি সমস্যা হয়। আহ্নিক গতির জন্য, আহ্নিক গতি মানে কি বলে এটাকে? একটা বার্ষিক গতি, একটা আহ্নিক গতি। আহ্নিক গতি মানে পৃথিবী তার নিজের অক্ষে চারিদিকে বনবন করে ঘুরছে, সেটার জন্য। তো সাপোজ দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, মানে যেটার চারিদিকে পৃথিবী ঘুরছে, আর দিস ইজ দ্য পৃথিবী। তো দিস ইজ দ্য পৃথিবী হলে তোমার এটা যদি পৃথিবীর অক্ষ হয় তাহলে আমরা জানি এই অঞ্চলটা আর এই অঞ্চলটাকে বলে মেরু, এই অঞ্চলটা আর এই অঞ্চলটাকে বলা হয় তোমার কি বলা হয়, কি যেন বলে, নিরক্ষীয় রেখা বা নিরক্ষীয় অঞ্চল বা ইত্যাদি বা বিষুব অঞ্চল। তো যাই হোক, এই হলো পৃথিবী। তো আমরা জানি এটা পৃথিবী যদি কেন্দ্র হয় তাহলে এটা হলো পৃথিবীর আর, এটাও পৃথিবীর আর। মনে করো এইসব জায়গাতে কোথাও একটা যদি বস্তু নিই তাহলে এটাও পৃথিবীর আর। ওকে, তাহলে এই জায়গাতে যদি কোনো বস্তু থাকে তাহলে কেন্দ্র বরাবর আকর্ষণ এখানে, এই জায়গাতে বস্তু থাকলে কেন্দ্র বরাবর আকর্ষণ এখানে, এই জায়গাতে বস্তু থাকলে কেন্দ্র বরাবর আকর্ষণ এখানে। ওকে, তাহলে এই জায়গাতে যদি কোনো বস্তু থাকে তাকে পৃথিবী এই দিকে টানছে, দ্যাটস মিন এই দিকে তার এমজি কাজ করছে। ক্লিয়ার? এখানে থাকলে এই বরাবর কাজ করতো, এখানে থাকলে এই বরাবর কাজ করতো। ওকে, এইবার পৃথিবী বান বানিয়ে ঘুরছে, বান করে ঘুরছে।
পৃথিবী যদি বনবন করে ঘোরে তাহলে এই যে বস্তুটা এটা হলো এরকম একটা বৃত্তপথে ঘুরছে, তাহলে কল্পনা করতে পারছেন না পৃষ্ঠের উপরে এরকম একটা বৃত্তপথে ঘুরছে, আর এই বস্তুটা যদি কথা ভাবি তাহলে এই বস্তুটা এরকম একটা বৃত্তপথে ঘুরছে। কল্পনা করতে পারছো? মানে এই পৃথিবী এইভাবে যদি ঘোরে তাহলে এখানকার থাকা বস্তুটা এর সাথে এইভাবে ঘুরবে না, ঠিক আছে? ঘুরছে, তাহলে এটা হলো তার কেন্দ্র, কিন্তু এই অক্ষগুলো হলো কিন্তু কেন্দ্র, এটা যদি এটা কেন্দ্র হয় এটা কেন্দ্র হবে। তার মানে পৃথিবী তো ক্যাপিটাল আর, এই জিনিসটা যখন ঘুরবে এই পথে বৃত্তপথে, সেই বৃত্তপথটার ব্যাসার্ধ কিন্তু আর, কিন্তু অন্য কোনো জায়গায় যদি কোনো একটা বস্তু নিই তাহলে সে যে বৃত্তপথে ঘুরবে সেই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ক্যাপিটাল আর নয়, কারণ সেটা অ্যাক্সিসের একটা বিন্দু। এই বৃত্তটার কেন্দ্র কিন্তু অ্যাক্সিসের একটা বিন্দু, এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র নয়। এই বস্তুটা যে এই পথে ঘুরছে তার ব্যাসার্ধ, এটা কিন্তু তার ব্যাসার্ধ, এটা কিন্তু স্মল আর। এটা প্রথমে ঢুকলো মাথায়, আগে পড়িছি একবার, দেখবে একই রকম। তাহলে এই বরাবর ঘুরছে, এবার এই বরাবর যদি এই পার্টিকেলটা ঘোরে যার ভর m, ঠিক আছে, তাহলে কিন্তু তার এই বরাবর একটা কাজ করবে অভিকেন্দ্র বল। এখানে কিন্তু অভিকেন্দ্র বল ঢুকে যাচ্ছে, সেটা ভ্যালু কত? m ওমেগা স্কয়ার r। এটা আমরা জানি যেখানে ওমেগা হলো পৃথিবীর কৌণিক বেগ। ওকে, তাহলে m ওমেগা স্কয়ার r অভিকেন্দ্র বল কাজ করছে, দ্যাটস মিন সাথে সাথে এখানে অপকেন্দ্র প্রতিক্রিয়া বলও কাজ করছে যার ভ্যালু m ওমেগা স্কয়ার r। তাহলে m ওমেগা স্কয়ার r একটা অপকেন্দ্র প্রতিক্রিয়া বল কাজ করছে। এইবার যদি এইটার ভ্যালু থিটা হয়, মানে আমি যদি বলি মানে এই কি বলবো যে এই মানে বস্তুটার বিষুব অঞ্চলের সাপেক্ষে এই বস্তুটা যদি থিটা কোণ করে থাকে, তাহলে আমি এই বরাবর যদি লাইনটাকে বাড়িয়ে দিই, এই লাইনটাকেই, তাহলে এই এখানে থাকা যে কোনো বস্তু এই লাইন বরাবর কাজ করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা দাঁড়াবে, অনুরূপ কোণ। আবার এটা থিটা হলে কিন্তু এটাও থিটা দাঁড়াবে, একান্তর কোণ। ওকে, এবার যদি এটা থিটা হয় তাহলে আমাদের এই বরাবর mg কাজ করছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু যেহেতু এই বরাবর একটা m ওমেগা স্কয়ার আর কাজ করছে, তার সাথে থিটা কোণ করে একটা লাইন আমি পেয়েছি। তো জানি ভেক্টর থেকে যে কোনো একটা বল তার সাথে অ্যাঙ্গেল করে যদি আমি একটা অন্য লাইন পাই, তো সেই লাইন বরাবর এই বলটার একটা অংশ কাজ করে, যেটাকে বলা হয় উপাংশ। সেই উপাংশটা হলো এটার cos থিটা, কারণ এটা থিটা, তাহলে এই বরাবর কিন্তু একটা m ওমেগা স্কয়ার r cos থিটা কাজ করবে। কথাটা বোঝা গেল? দেখুন m ওমেগা স্কয়ার r যদি না থাকতো তাহলে কিন্তু কোনো মানে তার পৃথিবী যদি না ঘুরতো তাহলে কোনো অভিকেন্দ্র বল কাজ করতো না, অভিকেন্দ্র বল না কাজ করলে কোনো অপকেন্দ্র প্রতিক্রিয়া বল কাজ করতো না। আর যেহেতু পৃথিবী ঘুরছে তো তার অভিকেন্দ্র বলও কাজ করছে, অপকেন্দ্র প্রতিক্রিয়া বলও কাজ করছে। অপকেন্দ্র প্রতিক্রিয়া বল কাজ করলে এই বরাবর m ওমেগা স্কয়ার r cos থিটা এই টানটা কাজ করছে। তাহলে পৃথিবী কেন্দ্র বরাবর আমি জানতাম mg বলে টানছে, কিন্তু সেটা রং হয়ে গেল। কেন রং হয়ে গেল? কারণ শুধু পৃথিবী কেন্দ্র বরাবর mg বলে টানে না, তার সাথে পৃথিবী থেকে বাইরের দিকেও বস্তুটাকে m ওমেগা স্কয়ার r cos থিটা বলে টানা হয়। তার মানে পৃথিবী কেন্দ্রের দিকে একটা নেট বল কাজ করছে, নেট বল যাচ্ছে। যাই হোক, সেই নেট বলটা কত? সেই নেট বলটা যদি ধরি আমি তোমার f, তাহলে সেই fটা হবে হলো তোমার mg মাইনাস m ওমেগা স্কয়ার r cos থিটা। এটা বুঝতে পারলে? আগে আমরা জানতাম নেট বলটা শূন্য, মানে উল্টো দিকে কোনো বল কাজ করছে না, খালি mg কাজ করছে, তাহলে f ইকুয়াল টু mg লিখতাম, কিন্তু f ইকুয়াল টু mg নয়, f ইকুয়াল টু mg মাইনাস m ওমেগা স্কয়ার r cos থিটা। সো আবার f মানে তো mg হবে ma, এটা তো সবসময় ট্রু। তো দিস mg ইজ রাইটেন অ্যাজ mg ড্যাশ। যদি আমি এখানে g ড্যাশ নিতাম, মানে এই দুটো বিয়োগ করে নেট রেজাল্টটা নিয়ে যদি আমি ত্বরণটা বের করতাম তাহলে এটা ট্রু হতো। তো সেটাই ধরে নিলাম যে mg ড্যাশ। তাহলে এখান থেকে যদি m কমন নিয়ে কেটে দিই তাহলে বেরিয়ে গেল g ড্যাশ ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার r cos থিটা। এখান থেকে তুমি বুঝে গেলে যে না, পৃথিবীর আহ্নিক গতির জন্য কিন্তু g এর ভ্যালু কমে যাচ্ছে, এতটা কমে যাচ্ছে। পৃথিবী ঘুরছে বলে আমরা কিন্তু নিজেদের যা ওজন তার থেকে কম বলে আমরা ফিল করছি ওজনটা। আমাদের অ্যাকচুয়াল ওজন যদি ফিল করতে হয় তাহলে আমাদের যেতে হবে মেরু অঞ্চলে, আর আমরা যারা যারা বিষুব অঞ্চলে রয়েছি তারা তো সব থেকে কম ওজন ফিল করছি। কেন বলছি? তারা একটা জিনিস বলে দিই, এই আটটা তো অজানা, কারণ যে কোনো জায়গায় আর মাপা অত সহজ না, সেজন্য এই আটটাকেও ক্যাপিটাল আর দিয়ে ট্রান্সফার করা যায়। কি করে যায়? এটা যদি ক্যাপিটাল আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে r cos থিটা, এটা আমরা জানি। এটা তো একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে এটা ক্যাপিটাল আর এটা থিটা, তাহলে এই বাহুটার ভ্যালু হবে r cos থিটা। ওকে, এটা যদি আমি পুট করে দিই তাহলে ফাইনালি দাঁড়ালো g ড্যাশ ইজ ইকুয়াল টু
জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার থিটা। এখান থেকে আমরা যেটা বলতে পারবো সেটা হলো কস কস দুটো কস হবে, থিটার উপর ডিপেন্ড করছে। এবার থিটার ভ্যালু যদি শূন্য হয়, মানে থিটার ভ্যালু শূন্য মানে কি, বস্তু যদি এখানে থাকতো তাহলে সেটা কোথায় থাকতো, বিষুব অঞ্চলে। তাহলে cos 0 মানে কি 1, cos 0 1 মানে টার্মটা 1, দ্যাট ইজ g ড্যাশ ইকুয়াল টু g হতো। ওকে, সরি কি ভুল বলছি, সরি মিস্টেক। cos 0 মানে 1, তো 1 মানে কি g ড্যাশ ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার r হতো। তাহলে এতটা কম হতো। তাহলে তোমার যদি পৃথিবীর ব্যাসার্ধ তো কত বড়, ওমেগা তো পৃথিবী জানি আমরা কত 2 পাই বাই 24 ইনটু 6 ইনটু 60। তো এই ভ্যালুটা ওমেগা স্কয়ার r এর যদি ভ্যালু বের করি তাহলে g থেকে অনেকটা ভ্যালু কমে যাচ্ছে। তাহলে বিষুব অঞ্চলে যদি আমরা থাকি তাহলে আমরা অনেকটা কম g ফিল করি। এবার সেটা যদি আমরা মেনু অঞ্চলে যেতাম তাহলে cos থিটা হলো 90 হতো, থিটা ভ্যালু তাহলে cos 90 হতো, cos 90 0 মানে এটা 0 হতো। সেই ক্ষেত্রে একমাত্র g ড্যাশ ইকুয়াল টু g হতো। তাহলে অ্যাকচুয়াল g যদি আমাদের ফিল করতে হয় তাহলে আমাদের যেতে হবে মেরু অঞ্চলে, কারণ যতই পৃথিবী ঘুরুক মেরু অঞ্চল কিন্তু তোমার যে g ড্যাশ আর g দুটো সমান দেয় এই এক্সপ্রেশন থেকে। আর তাছাড়া বোঝা যায় যে লাট্টু যেমন করে ঘুরুক না কেন, লাট্টুর একদম মাথায় তুমি যদি থাকতে পারো, একদম টপের মাথায়, তাহলে কিন্তু তুমি ঘুরবে না, ঠিক আছে? শুধু এদিক ওদিক দেখবে, মানে নিজের অক্ষে চারিদিকে ঘুরবে এরকম করে, কিন্তু গোটা মানে কোনো রেডিয়াস করে ঘুরবে না। কিন্তু বাকি ওই লাট্টুর মাথা থেকে যত চারিদিকে যাবে তুমি একটা অন্য রেডিয়াসের ঘুরবে। তো সেই জন্য একদম মেরু অঞ্চলে এই টপে গেলে সেখানে কিন্তু তোমার কি বলে থাকে অভিকর্ষ ত্বরণ আর শূন্য হয়, মানে অভিকর্ষ ত্বরণের জন্য মানে cos থিটা শূন্য হয়, মানে অভিকর্ষ ত্বরণ যেটা সেটা অ্যাকচুয়ালি আমরা ওই মেরু অঞ্চলে গিয়ে ফিল করি, বাকি সব জায়গায় কিন্তু g এর মান কমে যায়। ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কিভাবে পরিবর্তন হয় বিভিন্ন জায়গায় সব বলে দিলাম। আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেল, কিন্তু ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, মন দিয়ে পড়বে। পরের ক্লাসে আমরা চলে যাব একদম গ্রহ উপগ্রহ নিয়ে, যেটা নিয়ে আমাদের কেপলার বিজ্ঞানী কেপলার সূত্র দিয়েছিল, সেখান থেকে আমরা গ্রহ উপগ্রহের গতি শিখবো এবং ওই প্রশ্নটার উত্তর খুঁজবো যে কেন পৃথিবীর উপর চাঁদ ধপাস করে এসে পড়ছে না। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।